নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আপনারা ভালো করেই জানেন সেখানকার পরিস্থিতি কি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সেটা প্রতিনিয়ত খর্ব হচ্ছে এবং প্রচুর সাংবাদিকরা গ্রেপ্তার হচ্ছেন, কেউ খুন হচ্ছেন, এই সমস্ত বিভিন্ন অভিযোগ উঠে আসছে। এই মর্মে আজকে কথা বলবো। আমার সঙ্গে সরাসরি লন্ডন থেকে রয়েছেন আজিজুল আম্বিয়া। তিনি একাধারে সাংবাদিক এবং তিনি আরও বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছেন। আম্বিয়া বাবু, আপনাকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত। আমি আপনার কাছে প্রথমেই একটা প্রশ্ন রাখবো যে আপনি কতটা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এই সাংবাদিকতা করতে পাচ্ছেন, কি মনে করছেন? ধন্যবাদ। গুড আফটারনুন। হুম। আমি সাংবাদিকতা, আমি প্রবাসে আছি, এই জন্য আমার সাংবাদিকতা তেমন একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যে হুম। প্রশ্নটা আপনি করেছেন, আমি যদি বাংলাদেশের কোনো বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত একটি দল বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নিউজ করি, ওই নিউজটা বাংলাদেশে চাপতেছেন না সম্পাদকরা। তারা বলছেন যে এটা যদি চাপেন তাহলে মব সন্ত্রাসের শিকার হবেন বা পত্রিকা সিলগালা করে দিতে পারে, এই ভয়ে তারা চাপছেন না। আপনি জানেন বিভু রঞ্জন কিছুদিন আগে আজকের কাগজে একজন স্বনামধন্য সাংবাদিক, যিনি একজন সাংবাদিকের একটা কলাম চেপেছিলেন বলে 2 দিন পরে তার লাশ নদীতে পাওয়া গেছে। এই অবস্থায় যাচ্ছে। বাংলাদেশ বিষয় ছাড়া যে সাংবাদিকতা যেটা বাংলাদেশের এখানে বসে করা যায় সেটা আমরা করতে পারছি, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মনে করেন সাংবাদিকতা, মনে করেন বাংলাদেশের প্রধান যে যেটা 75 বছরের ইতিহাস লালন করে আওয়ামী লীগ নিয়ে কোনো সংবাদ পরিবেশন করতে গেলেই আমরা বাধার সম্মুখীন হচ্ছি। এবং সম্পাদকরা করজোড়ে মানে আমাদের কাছে একরকম কমাই চাচ্ছেন, বলছেন যে আমাদের কাছে আন্ডার দ্য টেবিল আমাদের নির্দেশ আছে, আমরা এই নিউজ গুলা ছাপতে পারবো না, এইটা থেকে সরে আসেন বা কিছু লিখতে হলে হুম। ইউনুস সাহেবকে সামনে রেখে আপনারা লিখবেন প্লিজ। আমি তো কলামও লিখি, তো এই জায়গাতেও আমরা এই ধরনের একটা বাধা বা বলতে পারেন অসুবিধার সম্মুখীন হচ্ছে। মানে এটা বাকিটা ঠিক আছে। এটা এটা কিরকম হুমকি? মানে অনেকে, আমি শুনছি যে অনেক সাংবাদিকরা তারা অ্যারেস্ট হয়েছেন পর্যন্ত, এমনও খবর শোনা যাচ্ছে। অনেকজনকে নাকি প্রাণেও মেরে দেওয়া হচ্ছে, এরকমও নাকি খবর আসছে। মানে স্বাধীন সাংবাদিকতা করতে গেলে এই সমস্যা। সাংবাদিকদের উপরে প্রায় 3,000-এর উপরে ভুয়া মামলা আছে, বুঝছেন। আমি একজন নিজে সাংবাদিক, আমি কিন্তু লন্ডনের প্রবাসী। হুম। তারপরেও আমার উপরেও আমার জেলা সদর যেটা বাংলাদেশের, আমার জেলা সদর মৌলভীবাজার, এখানেও আমার উপরে একটা মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্ররা করেছে। হুম। আমি কিন্তু দেখেন আমি লন্ডনে। হুম। আরেকটা প্রমাণ আপনাকে দেই, আমি আমি যে পত্রিকার এখানকার যুক্তরাজ্য প্রতিনিধি দৈনিক ভোরের কাগজের সম্পাদক হুম। শ্যামল দত্ত আপনারা চিনেন, হুম। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। হুম। তিনি কারাবন্দী আছেন প্রায় 1 বছরের উপরে, বলতে পারেন বিনা বিচারে। তার উপর একটি মামলা হয়েছে, কিন্তু তার জামিনও দিচ্ছে না সরকার। আচ্ছা। তার সাথে আছেন শাকিল, ফারজানা রূপা, অনেক শাহরিয়ার কবির, অনেক নামি নামি সাংবাদিকরা এখন হুম। জেলে আছেন। হুম। যারা বাইরে আছেন তাদেরকে তারা মনে করেন যে এই সরকারের মদতপুষ্ট বা এই সরকারকে তারা লালন করেন, এই হুম। কারণেই তারা নির্বিঘ্নে আসছেন। এই হচ্ছে দৃশ্য বর্তমান। না, মানে আপনারা কোন সময়টাতে বলতে পারবেন যে সাংবাদিকতা স্বর্ণযুগ গিয়েছে বাংলাদেশে? এটা কোন সময়টাকে বলবেন? সাংবাদিক, একজন সাংবাদিক হিসাবে বলতে চাই যে সুবিধা ভোগ করেন, যেহেতু সাংবাদিকরা নিরীহ প্রকৃতির। কিন্তু হুম। এবার সবচেয়ে সবকিছুতে হার মানিয়েছে। হুম। এবার সাংবাদিকের উপরে যে মামলাগুলো হয়েছে ম্যাক্সিমাম হত্যা মামলা। আপনি কি ভাবতে পারেন একজন সাংবাদিক হত্যার কাজে জড়িত আছে? হুম। এই সরকারের আমলে আমরা বুঝতেছি যে এই লাস্ট বছরের উপরে যে সরকার চলছে, হুম। এই এই সময়ে যে মামলাগুলো হয়েছে এবং সাংবাদিকদের যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, হুম। এবং আপনি জানেন প্রথম আলো বাংলাদেশের একটা স্বনামধন্য সংবাদপত্র যেটা ভোরের কাগজ এইরকম, হুম। প্রথম আলো পত্রিকার সামনেও কিন্তু একদল জঙ্গি মাথায় টুপি ছিল, তারা গরু গরু জবাই করে গরু যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আচ্ছা। হয়তো প্রথম আলো তাদের একটা আহ নিউজের বা ইয়ের একটা স্বতন্ত্র স্বাধীনতা চিন্তা চেতনা ছিল, হুম। সেটা এখানে হয়তো একটু মানে বাধাগ্রস্ত হয়েছে, যেটা আমরা বুঝি। তো এইভাবে দেখা যায় যে বাংলাদেশে
এখন সংবাদপত্রের স্বাধীনতা আসলে নেই বললেই চলে। কারণ কে বলবে সরকারের বিরুদ্ধে? যে বলবে তাকেই অ্যারেস্ট হতে হবে, তাকেই জেল কাটতে হবে, না মব সন্ত্রাসের শিকার হতে হবে। আচ্ছা, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স অনুসারে এই মুহূর্তে বাংলাদেশের সংবাদপত্রের যেই বা সাংবাদিকতার যেই র্যাঙ্কটা সেটা কোন জায়গায় দাঁড়িয়েছে একটু বলতে পারবেন? আমি মনে করি র্যাঙ্কিং দিক দিয়ে বাংলাদেশ যেটা আপনি যদি স্বাধীনতার র্যাঙ্ক বলেন হুম। তাহলে অনেক নিচে আছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশের একজন ফ্রিডম ফাইটার হুম। যিনি আপনার আহ, বলা যায় যে সাংবাদিকতাকে মনে লালন করেন, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন, হুম। ফজলুর রহমান, তিনি আবার আওয়ামী লীগও করেন না, বিএনপির মতো একটা দলকে সমর্থন করেন। আচ্ছা। ওই ব্যক্তি যখন কথা বলছেন দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, হুম। আপনি ভাবতে পারেন তার বাড়ির সামনেও মব সন্ত্রাস হয়ে গেছে। তো আমি যাব কোথায়? এ জেড পান্না খান আপনারা হয়তো শুনে থাকবেন, হুম। বাংলাদেশের একজন আইনজীবী, হুম। প্রথিতযশা আইনজীবী। হুম। তাকেও মামলা মানে তার উপরেও মামলা হয়েছে, তিনি সত্য কথা বলার চেষ্টা করছেন এবং তাকেও মব সন্ত্রাস দিয়ে ভয় দেখানো হচ্ছে। তো আর বাকি যারা আছেন সাংবাদিকরা, তারা কিন্তু অনেকেই আহ আপনি যেটা বলে আমি বিদেশ টাকায় হয়তো বলতে পারতেছি, হুম। হয়তো তারা চাঁদা দিয়ে একটা সমঝোতা করেছেন, যারা দেশে আছেন সমঝোতা করে টিকে থাকছেন। আর কেউ কেউ এই সমঝোতার ভিতরে আসার সুযোগ নাই, এই কারণে তাদের অ্যারেস্ট করা হয়েছে, তারা জেলে আছেন। এবং কিছু সংখ্যক সাংবাদিকরা খুনও হয়েছে। হুম। এটা মানে আপনারা হয়তো সংবাদের মাধ্যমে দেখে থাকবেন। বা আমরা যেমন বাংলাদেশে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, হুম। এই কারণে যেমন আমরা প্রতিদিনই দেখতে পারি এখন এক একটা র্যাপ হচ্ছে, যেমন ধর্ষণ হচ্ছে। হুম। মেয়েরা খুব বেশি ধর্ষিত হওয়ার পর তাদেরকে মেরে ফেলা হচ্ছে, লাশ মিলছে যত্রতত্র। হুম। সংখ্যালঘু নির্যাতনটাও বেড়ে গেছে আনুপাতিক হারে কিছুটা। হুম। এরপরে মনে করেন যে সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হুম। যেটা মনে করেন এই শেখ হাসিনা সরকারের আমলে 15 বছর মানুষকে আসলে চাঁদা যে শব্দটা, চাঁদাবাজি যে শব্দটা মানুষকে হুম। শুনতে হয় না। এখন প্রতিটা পাড়ায়, প্রতিটা বাস টার্মিনালে, প্রতিটা লঞ্চ টার্মিনালে, প্রত্যেকটা মনে করেন আহ, জেলা সদরের এই যে গরু বাজার হাট আছে, এগুলাতে অহরহ চাঁদাবাজি চলছে। অনেক ব্যবসায়ী চাঁদা দিচ্ছেন না বলে তাদেরকে ঘরে এসে গলা কেটে জবাই করে হত্যা করা হচ্ছে, তাকে, তার বাচ্চা, তার ওয়াইফকে। এরকম নিউজ এখন মানে সচরাচরই বাংলাদেশে দেখতে পাওয়া যায়। আচ্ছা। সরকারের হ্যাঁ। নিষেধাজ্ঞা। না মানে একটা বিষয়, যে আপনি এখন বাইরে আছেন বলে এটা স্বাধীনভাবে বলতে পারছেন, দেশে থাকলে আপনার কি হতো তাহলে? দেশে থাকলে আপনি হয় আপনি অ্যারেস্ট, হ্যাঁ। না হয় আপনি মনে করেন যে মব সন্ত্রাসের শিকার। সেটাও স্বাভাবিক, মানে এটাও গেলেই, দেশে গেলেই সেটা হবে। মানে কিছুদিন আগে, হুম। কয়েক মাস আগে আমার এক বন্ধু, আমি পেশাগতভাবে আমিও লেখক, উনিও লেখক, হুম। আমাদের বাংলাদেশে একটা জাতীয় সম্মান দেওয়া হয়েছিল, একটা সমদ্বারা সাহিত্য পুরস্কার, যেটা আহ, বেসরকারি ভাবে সর্বোচ্চ বলা যায়। আমিও পেয়েছি, উনিও পেয়েছেন। আমি হুম। কিন্তু ওই অনুষ্ঠানে যাইনি। উনি গিয়ে বাংলাদেশ থেকে এসে আমাকে বললেন, ভাই আজিজ ভাই, আপনি যান নাই, খুব ভালো হয়েছে। আমি তো ওখানে গিয়ে শুনলাম যে আপনি গেলেই কট খাইতেন। মানে কটকটাটা এভাবেই বলে বাংলাদেশে, মানে আচ্ছা। জেলে ঢুকতে আচ্ছা। বা মানে হ্যাঁ। আহ, সেনাবাহিনী বা পুলিশের কাছে আপনি অ্যারেস্ট হয়ে যেতেন। এই অবস্থা বাংলাদেশ। মানে আপনি এখন যদি আর বাংলাদেশ যান তাহলে এই অবস্থাই হবে আপনার, আপনি জেনেই আছেন মানে, এইটা বুঝতে পারছেন। এইটা মানে যারা স্বাধীনতার পক্ষে কথা বলছে, হুম। মনে করেন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, হুম। সেটা আপনারা জানেন। হুম। এখন যেমন যারা জুলাইতে বাংলাদেশ একটা আহ, সংগ্রাম বা একটা ইয়ে করেছেন, যেটা হুম। ষড়যন্ত্রই বলেন, সেটাকে তারা বলছেন যে আরেকটা স্বাধীন। একটা দেশের দুইবার স্বাধীনতা হয় কি করে? তো যারা 71-এর স্বাধীনতা বিশ্বাসী, হুম। তাদের কিন্তু এখন মানে যে জায়গায় যাবেন, যেখানেই যাবেন, তারা অনিরাপদ। হুম। তারা মানে মানে নিরাপত্তাহীন ভাবে তারা জীবন কাটাচ্ছে। আবার আপনি দেখেন, আমাদের কথা আপনি বাদ দেন, হুম। বাংলাদেশের সাবেক বিচারপতি হুম। হাবিবুর রহমান মানিক, উনি বাংলাদেশের সাবেক একজন বিচারপতি। হুম। তাকে কোথায় ওই যে উনি বাংলাদেশে
সিলেটের একটা অঞ্চল হয়ে চেয়েছিলেন 5 আগস্টের পর ভারতে হয়তো আশ্রয় নিতে, মানে নিজের জীবন বাঁচাতে উনি এইদিকে গিয়েছিলেন। ওই জায়গা থেকে ওনাকে অ্যারেস্ট করে আহ সিলেট আপনার একটা হাসপাতাল আছে, এখানে চিকিৎসা নেওয়া হয়েছে। হুম। চিকিৎসার পূর্বে তাকে ওই যে যেটা বলে কি মানে লজ্জার বিষয়, আপনার সন্ত্রাস করছে, যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, পরে হুম। যখন তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে তখন আদালত চত্বরে তাকে কিলঘুষি মারা হয়েছে বা মানে একদম, এই পুলিশের খবরটা সামনে। প্রকাশ্যেও এসেছিল, এই খবরটা হয়েছিল বিভিন্ন জায়গাতে। হ্যাঁ। জি জি জি, এটা অনেক জায়গায় প্রকাশ হয়েছে। আর মনে করেন যে কিছু কিছু জায়গায় তো মনে করেন যে প্রকাশে সমস্যা, হুম। বা সম্পাদকরা নিজের থেকেই তাদের জীবন এবং তাদের জীবিকার জন্য তারা যেমন অনেক নিউজই তারা সামনে থেকে সরে যাচ্ছে, নিউজের সামনে থেকে। ঠিক। এটা বলতে মনে করতে পারেন সরকারের নির্দেশ, আর আরেকটা মনে করতে পারেন স্বেচ্ছায় অনেক সাংবাদিকরা ভয়ে এটা করতেছে। এই হচ্ছে বর্তমান সময় দেশের প্রেক্ষাপট। সাংবাদিকতা, আপনার রাজনীতি বলেন, রাজনীতি তো অনেকটা এরকমই। রাজনীতি মনে করেন যে হুম। ওই আহ বাংলাদেশে যারা মনে করেন জুলাইকে বিশ্বাস করবে তারাই রাজনীতিতে থাকছে। মানে যারা একাত্তরে বিশ্বাস করেন তারা রাজনীতিতে কোনোভাবেই থাকবেন না, মানে তাদেরকে দমিয়ে দেওয়া হবে, সেটা সাংবাদিক হোক, আম আদমি হোক। সেটা সব জায়গা থেকে মনে করেন হুম। যে আপনি বাংলাদেশে, আসলে বাংলাদেশে যদি আপনি যান, যে আন্দোলন গুলা হয়েছে হুম। লাস্ট বিগত দিনে, যে কোটা, আপনি তো জানেন কোটা আন্দোলন থেকেই সরকারের এই সরকারকে একদম। হুম। সরানো হয়। হুম। কোটাটা ছিল মুক্তিযোদ্ধাদের যে একটা কোটা, তারা মানে মনে করছিলেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা কেন একটু সুবিধা বেশি পাবে। হুম। সেটা কিন্তু কোটাটা আগে উঠে উঠে গিয়েছিল, পরবর্তীতে যখন আপিলে গিয়েছিল ওইটা আপিলেই সরে যাইতো। হুম। কিন্তু এই সময়ে একটা গোষ্ঠী এমন ভাবে চাপ সৃষ্টি করলেন যে মানুষকে বোঝার সুযোগ দিলেন না যে এটা আইনে কি হবে। হুম। তখন কিন্তু এটা সরকার পতনের দিকে চলে গেল। তো কোটাটা হয়েছিল যে সবাই সমান অধিকার পাবে। হুম। 5 আগস্টের পরে কি হচ্ছে, যারা কোটার জন্য আন্দোলন করছেন তারাই কোটার বরখেলাপ করছেন, তারাই কোটার ভিত্তিতে উপদেষ্টা হইতেন। হুম। আপনি শুনবেন একজন উপদেষ্টা আছেন সারদি জানো, হুম। তার শ্বশুর হলেন বিচারপতি। আচ্ছা। মানে কিছু পত্রিকা বা কিছু সোশ্যাল মিডিয়াতে যেদিন উনি বিচারপতি হলেন হুম। ওই দিন মানে ব্যঙ্গ করে অনেকে পোস্ট করলো যে কোটার ভিত্তিতে সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হলেন। হুম। তো হুম। হুম। এই যে একটা বিষয়, তারা যা বলে আসছেন তা কিন্তু তারা করতেছেন। হুম। এবং বাংলাদেশের মানুষেরও এখন পাচ্ছে, মানুষ ধীরে ধীরে তাদের উপরে বিরক্ত হচ্ছে। এবং সাধারণ যে মানুষ মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের একটা বুট আছে, বিএনপির একটা বুট, মোটামুটি এই দুই দল অনেক পুরানা। তো হুম। তো এই দলের বাহিরে কিছু বুট থাকে সব সময়, মনে করেন 30-40% বুট। এই বুট কিন্তু আসে এইভাবে, তারা বাংলাদেশের অবস্থা দেখে এই মানুষগুলা মনে মনে লালন করেন যে আমরা এবার এই দলকে ভোট দিব, না হয় এবার ওই দলকে ভোট দিব। হুম। যারা মানুষের যে একটা মিথ্যা প্রচারণার কারণে ওই হুম। যে আপনার আহ অগাস্ট মাসে যে মিথ্যা, জুলাই থেকে মিথ্যা প্রচারণা একটা শুরু হয়েছিল বাংলাদেশে, হুম। যে শেখ হাসিনা ছাত্র হত্যা করছে বা সে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। ছাত্র হত্যা যেটা আপনারাও হয়তো দেখেছেন, এটা কিন্তু যে প্রথম যে শহীদ তারা বলে আবু সঈদ, হুম। আবু সঈদকে AK-47 দিয়ে গুলি করছে। পুলিশ কি AK-47 ইউজ করে না বাংলাদেশে, ওগুলা আচ্ছা। থাকে জঙ্গিদের কাছে, বুঝছেন। তো এই এই কথাটা কিন্তু সাবেক একজন উপদেষ্টা সাখাওয়াত হোসেন, উনি হুম। স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, উনি যখন তার মুখ থেকে হসপিটাল থেকে বের হয়ে এসে বললেন যে যে ছাত্রদের উপর যে অস্ত্র ইউজ করা হয়েছে এগুলা AK-47 ছিল। যেদিন বলছি 2 দিনের ভিতরে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানো হয়ে গেছে। আচ্ছা। আপনার বাস্তবতা আর মানুষকে বোঝানো হয়েছিল যে শেখ হাসিনাই মানে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে হুম। এখন যে দেশে যে অবস্থার সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এখন কিন্তু বুদ্ধিজীবী যারা দেশকে ভালোবাসেন তারা কিন্তু সুখে নেই, শান্তিতে নেই।
আপনি দেখছেন যে বাংলাদেশের বাহিরে লন্ডনে বিশাল একটা অভ্যুত্থানের মতো হয়ে গেল যখন ইউনূস সাহেব আসলেন হুম একটা হুম চ্যারিটি থেকে ওই একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। হুম তুলকালাম কাণ্ড হয়ে গেছে। লন্ডন পার্লামেন্ট স্কোয়ারের সামনে আপনার ওই অনেক লোক আর ছবি দিয়ে ছবির মধ্যে জুতা পেটা করলো। হ্যাঁ একদম। মানে যা যা বাজে জিনিস করা যায় সেটা হুম সবই মানে ইউনূসের প্রতি খেপে গিয়ে মানুষ এগুলা করলো। ডাস্টবিনে তার পেশ সচিবের ছবি সহ তাকে ডাস্টবিনে হুম মানে ঢুকানো বা ঝাড়ু দিয়ে পেটানো অনেক ছবি আপনারা দেখেছেন, হয়তো ভাইরাল হয়েছে। হুম ঠিক সেম আমেরিকা তো হয়েছে। বিশ্ব জুড়ে যারা বাঙালিরা কথা বলার সুযোগ আছে সেখানেই তারা লড়ছে। আর বাংলাদেশে ওই যে আওয়ামী লীগের একটা অংশ তারা কিন্তু যাচ্ছে। তো ফেরাটা তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু আপনার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী হুম তারা যতটা নিরপেক্ষতা থাকার কথা ততটা নিরপেক্ষতা থাকতে পারতেছে না। আচ্ছা। আপনি জানেন গোপালগঞ্জের ঘটনা, হুম গোপালগঞ্জে অনেক লোক হত্যা করা হইলো, যেখানে শেখ হাসিনার জন্মভূমি, কিন্তু সেখানে ওরা এনসিপি কে যাইতে দেয় না, এই কারণে এগুলা। তখন আমরা দেখতে পেলাম যে ওই এনসিপি নেতারা যখন গণমানুষের আন্দোলনের মুখে তারা ভয়ে দৌড়াচ্ছিলেন, তখন কিন্তু ওই সেনাবাহিনী ওই তাদেরকে আবার ওখান থেকে মানে সেভ করে নিয়ে আসলো। হুম হুম তো এইখানে দেখা যাচ্ছে যে উনারা যদিও মাঠে আছেন, তারা একটা পক্ষকে একটু সহযোগিতা চোখে দেখছেন, আরেকটা পক্ষকে তারা যেভাবে রাজনীতি করার বা যেভাবে দেখার কথা সেভাবে দেখেন। সবচেয়ে মর্মান্তিক বাংলাদেশের জন্য আমি বলবো 5 আগস্টের পর যখন শেখ হাসিনা আপনাদের ভারতে মানে উনি যখন ভারতে চলে চলে গেলেন, আসেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে যে হ্যাঁ ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান হুম উনি যে একটা আহ, রাজনৈতিক নেতাদের ডাকলেন, হুম তখন কিন্তু উনি প্রথমেই দেখেছেন জামাত শিবির। হুম জামাত শিবির যেটা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, সবসময় তাদের অবস্থান স্পষ্ট ছিল। হুম তারপর ডাকলেন আপনার বিএনপি কে, অন্যান্য কিছু রাজনৈতিক দলকে, তখন কিন্তু তিনি আওয়ামী লীগকে ডাকেন নাই। আচ্ছা। না ডাকাতেই একটা সন্দেহ মানে মানুষের মনে তখন থেকেই শুরু হয়েছিল যে হুম উনি কোন পথে হাঁটছেন, হুম তার উদ্দেশ্যটা কি, উনি কি চাচ্ছেন। হুম এখন পর্যন্ত বাংলাদেশে যে আপনার রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি, আওয়ামী লীগ অনেক পুরানা দল, তার সাথে বিএনপিও যদিও তাদের অবস্থান ধরে রাখতে পারে নাই, হুম তারপরেও তাদের কথা মাঠে ঘাটে সবাই বলে। এবারও যখন আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয়, তখনও কিন্তু সাধারণ মানুষ ভেবেছিল যে বিএনপি আসতেছে বা এরকম কিছু। কিন্তু এখন তারা যেমন এই যে একটা সময় বছর 1.5 বছরের মতো যাচ্ছে এই সরকারের, এই হুম সময়ে বিএনপি একটা ইয়ে করছে যে তারা আগে যেভাবে রাজনীতি বা পথঘাট মাঠ থেকে একটু অনেকে দূরে থাকার চেষ্টা করেছিলেন, রাইট। তারা আবার ফিরে আসছেন। হুম ফিরে এসে তারা কি করছেন, তারা যেমন সব জায়গায় ওই যে চাঁদাবাজি শুরু করে ফেলছে, এইটাতে আবার জনগণ বিরক্ত হয়ে গেছে। তো এখন কিন্তু যদিও জামা শিবিরের আধিপত্য আছে এই হুম সরকার চালানোতে, জামা শিবির এনসিপি পিছন থেকে কাজ করছে, বিএনপিও তাদের একটা সাইড টানাটানি করতেছে। একটা আছে, হ্যাঁ হ্যাঁ। তো আমরা দেখছি যে জামাত বিএনপি এনসিপি তারা কিন্তু প্রশাসনিক দিকটা দখল করার চেষ্টা করছে, এবং দখলে আছে তারা। এই হুম দিকে তারা ভালো কাজ করছেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, ওখানেও জামাতপন্থী নিয়ে নিয়েছেন। হুম হুম কিছুদিন আগে নির্বাচন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটাও তারা রাইট তাদের করে নিয়ে নিচ্ছে। রাইট। হুম এবং বাংলাদেশের টোটাল একটা সংস্কৃতিকে তারা বদলানোর চেষ্টা করছে। যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনিও হয়তো শুনেন নাই, আমরাও শুনি নাই হুম যে কোনোদিন নাশিদ হয়েছে বা গজল, এগুলা এখন মানে প্রতিনিয়ত এগুলাই হয়। মানে সংস্কৃতিটা তারা পুরা চাচ্ছেন যে হুম যদি মনে করেন সম্ভব হতো, ও তো কেউ কেউ আর কি, এটা বলা ঠিক না যে বাংলাদেশে এখন এমন একটা অবস্থায় বিরাজ করছে যে যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন, তারা ভারতের দানকেও স্বীকার করেন, এবং ভারতকে মানে অনেক কিছু দিয়েছে বা ভারতের কাছে দেনা পাওনার একটা হিসাব তাদের মনে আছে। হুম আর যারা স্বাধীনতার বিশ্বাসে মানে বিশ্বাসী না, হুম তারা ভাবছেন যে যদি বাংলাদেশটাকে এখন এই সুযোগে পাকিস্তান করে নেওয়া যেত তাহলে ভালো হতো।
কালকে একটা সনদে স্বাক্ষর হইলো তাদের, জুলাই সনদ, হুম। যেটা ওই যে আন্দোলন হয়েছিল ওইটার আন্দোলনটাকে হ্যাঁ, স্বীকৃতি দেওয়ার জন্য। হ্যাঁ। ওইখানে অনেক রাজনৈতিক দল সাইন করেছে, অনেকে করেন নাই। তো আজকে দেখলাম যে একটা ফেসবুকে স্ট্যাটাস, মানে একজন ভদ্রলোক স্ট্যাটাস দিয়েছে যে তাদের যে এক সমন্বয়ক আক্তার, সে বলছে যে যদি, এটা হচ্ছে এনসিপি জামাতের সমন্বয়ক, সে বলছে যে যদি এই জুলাই সনদ উর্দুতে লেখা না হয় তাহলে আমি এখানে সাইন করবো না। আচ্ছা, এটা এটা বলছে। এইরকম আচ্ছা, মনোভাব হয়ে গেছে, বুঝছেন কথাটা? এই এই উর্দুকে কেন্দ্র করেই ভাষা আন্দোলন গড়ে উঠেছিল। গড়ে উঠেছে, কিন্তু তারা হ্যাঁ, এটা ভুলে হ্যাঁ। গেছে। মানে কথা হচ্ছে যে আপনি যদি বাড়ির মালিক না হন, হুম, ওই মালিকটা যদি মালিকানা আপনার উপর চলে আসে, তখন তো আর এটা দিয়ে আপনার আর মায়া থাকবে না, প্রীতি থাকবে না। হুম, হুম। এই হচ্ছে সর্বোপরি দেশের অবস্থা। আচ্ছা, আমি শেষের দিকে যাব, যে একটা প্রোগ্রামের প্রস্তুতি আপনারা নিচ্ছেন, এই যে সামগ্রিকভাবে আপনি যেখানে রয়েছেন সেই চত্বরেই নেবেন, একটু যদি প্রোগ্রামের ডিটেলসটা একটু বলেন, মানে কি করতে চাইছেন আপনারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে? আমরা লন্ডনে থেকে মূলত আমরা হুম, কাজ করা একটু মনে করছি, বিকজ বাংলাদেশে এই ধরনের কোনো কাজ, মনে করেন যে আমাদের যে সরকার, অন্তর্বর্তী সরকার, হুম। উনাদের বিরুদ্ধে বাংলাদেশে আপনি কোনো সমালোচনা করতে পারবেন আচ্ছা। বা কোনো, তাদের এই সরকার যে কাজগুলা করছে হুম, সেই কাজের বিরুদ্ধে আপনি অবস্থান নিলে তো আপনার উপর জেল জুলুম হয়ে যাবে বিভিন্ন ধরনের। তো হুম। এই কারণে আমরা প্রবাসকেই বেছে নিচ্ছি। এইখানে আমরা বাংলাদেশের যে আইসিটি আইন যেটা হয়েছে, আচ্ছা। এই আইসিটি আইনে বাংলাদেশে ওয়ার ক্রাইম, যেটা শেখ হাসিনার সরকারের আমলেও কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। হুম, হুম, সেখানে যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিচার কার্য সম্পন্ন হয়েছে। হুম, এখন এই সরকারও মনে করছে যে 7ই জুলাই পরে যারা কিছু লোক দেশের বিরুদ্ধে কাজ করছে হুম, তাদের বাসা, তো হুম, এই এই ভাষা নিয়ে তারা একটা আদালত গঠন করেছেন। তো হুম, আদালতে গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আপনার বা বিচার কার্যে অনেক সুবিধা ত্রুটি বিচ্যুতি, এই বিষয় নিয়েই আমাদের সংবাদ সম্মেলন। সেটার ব্যাখ্যা দিবেন বিজ্ঞ আইনজ্ঞ আমাদের লন্ডনে আছেন, আচ্ছা। ব্যারিস্টার জয়নাল আবেদিন। তিনি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমে ডক্টর ইউনূস সাহেবের নোবেল পুরস্কার দিয়েছিল কমিটি, ওইটাতেও তিনি পিটিশন করেছেন এবং ওয়ার ক্রাইমেও তিনি আহ, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পক্ষ হয়ে উনি মামলা পরিচালনা করছেন আচ্ছা। বর্তমান বাংলাদেশের যে অবস্থা চলছে তার হুম, বিরুদ্ধে। তো এটা অনেকটা উনি প্রকাশ করবেন, যেহেতু আইনের বিষয়। হুম, আইনের ব্যাখ্যা উনি ওই দিন দিবেন যে কোন হুম, কোন জায়গায় উনার চোখে ভুল আছে বা দেশে কি হচ্ছে। তবে এটা স্বভাবত যে শেখ হাসিনা উনি তো আপনি জানেন ইন্ডিয়াতে বা আপনারা জানেন, হুম। বাট কিন্তু বা উনি, উনার উপরেও অনেক হত্যা মামলা হয়েছে। আচ্ছা। তো হত্যা মামলা এটা তো এমনি মানে পরিষ্কার যে আহ, এই ধরনের লোক তো হত্যা মামলা থাকতেই পারে না। হুম, হুম, তো উনি আবার অনেক মামলাতেও আবার খালাস পেয়েছেন, যেটা ওই যে বাংলাদেশে ইউরেনিয়াম হুম, করা হয়েছে হুম, রাশিয়া থেকে, এটাকে তারা দিয়েছিল দুর্নীতি মামলা, সেখান থেকেও উনি খালাস পেয়েছেন। হুম। এরপরে দিয়েছিল সুইজারল্যান্ডে আর একটা মামলা, সেখান থেকেও গত সপ্তাহে উনি খালাস পেয়েছেন। আচ্ছা। তো এইটাই মানে বোঝা যাচ্ছে যে সার্বিক একটা আইনগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নামার পর হুম, যে মব সন্ত্রাস, আইনগত একটা চাপ, সাংবাদিকদেরকে ধরপাকড়, এই এই চাপ, এই উত্তেজনার মেইন কারণটাই হচ্ছে যে মানুষ ভয় দেখিয়ে ওই যে 71 থেকে জুলাই এদিকে নিয়ে আসা যায় কিনা না, হুম। এটাই ওনারা ভাবছেন, যে পক্ষ যারা দেশ চালাতে হবে। এবং আপনি জানেন বঙ্গবন্ধুর বাড়ি, যেটা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস বহন করে, এটা তার একটা বাড়িতেও পীঠস্থান বলা মানে যায়, হ্যাঁ। কয়েকবার হামলা করা হয়েছে, হুম, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। হুম, হুম, হুম। এটাই। তবে এই দিন মানে থাকবে না, সেটা যাবে, কিন্তু আমাদেরকে ইউনাইটেড ভাবে কাজ করতে হবে। আমরা যারা প্রেস হুম, বা আমরা যারা মানবাধিকার কর্মী, এই হুম, কাজগুলো আমাদেরই করতে হবে। হুম। সবসময় এক একটা সরকার আসে, কিছু মানুষের জন্য মঙ্গল হয়, কিছু মানুষের জন্য অমঙ্গল হয়।
একদম। ওনারা যারা করছেন এই হুম। এখনকার যে সরকার আমাদের দেশে, ডক্টর ইউনূস সাহেব একজন নোবেলিস্ট হিসেবে তার কাছে যে প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের, হুম। হুম। উনি একটা ঘোষণা দিবেন, দুই একজন লোক দলের টাকা বানাইতেই পারে, সেটা স্বাভাবিক। হুম। দক্ষিণ এশিয়ার রাজনীতি এটাই প্রমাণ করে অনেক সময় আমাদের। হুম। উনি হয়তো বলতে পারতেন যে আওয়ামী লীগের যদি দুই চারজন লোক অপরাধ করে হুম। তাদের শাস্তি আমি নির্ধারণ করবো, হুম। এবং বাকি সবদেরকে আমি ক্ষমা করে দিলাম, আপনারা আসেন বসেন, হুম। সবাইকে নিয়ে দেশ চালাইতে পারতেন সহজেই। হুম। কিন্তু তিনি এটা করলেন না। হুম। তিনি এশিয়া মেটিকুলাস ডিজাইনকেই তিনি প্রাধান্য দিলেন। জাতিসংঘে একটি ভাষণে তিনি বললেন মেটিকুলাস ডিজাইনের প্রধান মাহফুজুর রহমানকে পরিচয় করিয়ে দিলেন। বললেন যে এই মেটিকুলাস ডিজাইনের কারণে আমরা বাংলাদেশে শেখ হাসিনাকে সরাইতে পারছি। হুম। এতে বোঝা যায় প্রথম থেকেই তিনি আক্রমণাত্মক ছিলেন শেখ হাসিনার উপরে, এবং বাংলাদেশে উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এখন পর্যন্ত কোনো কিছু সচক্ষে বাংলাদেশের মানুষ দেখে নাই। দেশের মানুষের জন্য উনি একটা আইন করছেন বা উনি একটা কাজ করেছেন। হুম। উনি এসে তার উপরে যে 5 বিলিয়নের উপরে কর ট্যাক্স ছিল সেটা তিনি মওকুফ করে নিছেন। তার যে গ্রামীণ ব্যাংকের এইটা সরকারের পাওনা ছিল এটা তিনি মওকুফ করেছেন। গ্রামীণ ব্যাংকে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছেন। আচ্ছা। এবং উনি তো থাকেন চট্টগ্রামে, ওনার দেশের বাড়ি। হুম। চট্টগ্রামে যে রোহিঙ্গা ক্যাম্প আছে হুম। সেখানে যারা তাদের পেটে খাবার ঠিক মতো যাচ্ছে না, হুম। তাদেরকে উনি সিম বিক্রি করার হুম। সুযোগ করে দিয়েছেন। হুম। ওই সিমটা তার কোম্পানির সিম, গ্রামীণ ব্যাংকের সিম। এই হচ্ছে তার কাজ। তো দেশের জনগণের আর বুঝতে বাকি নেই হুম। যে উনি উনার নিজের চিন্তাই করছেন। এই হচ্ছে সর্বোপরি দেশের বর্তমান অবস্থা। আবার কিছু কিছু উপদেষ্টারাও আবার ইদানিং আসছেন হুম। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, তারা বলছেন যে হয়তো তারা এক্সিট করছেন। হুম। বর্তমান যে প্রেক্ষাপট চলছে, আমরা তো আর এখান থেকে মানে যা দেখছি তা অবজার্ভ করতেছি। তবে যেটা হ্যাঁ। আমি মনে করি, মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। শাক দিয়ে মাছ ঢাকা যায় বাংলাদেশে না, আমরা বাংলায় বলি শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আজকে মাছ ঢাকা যায় না। হ্যাঁ। তো হ্যাঁ। আমরা যেটা দেখছি শেখ হ্যাঁ। হাসিনার আমলে দাদা যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে, হুম। মনে করেন ওই যে যমুনা সেতু, পদ্মা সেতু, হুম। বাংলাদেশের যে পদ্মা সেতু হইলো, এরপরে যমুনা সেতু, এরপরে মনে করেন সার্বিক যে গ্রাম হুম। শহরে পরিণত হয়েছিল বিভিন্ন কারণে। হুম। যেমন আগে যখন একজন লোক সে মনে করেন ওই শরীয়তপুর, মাদারীপুর ওইগুলা থেকে ঢাকায় আসতে তার 4, 5, 6 ঘন্টা লাগতো, হুম। 7, 8 ঘন্টা লেগে যেত অনেক সময় ভোলা থেকে এগুলা থেকে। এই ব্রিজ গুলা হওয়ার কারণে মানুষ শহরে 3, 4 ঘন্টায় চলে আসতেছে ঢাকা শহরে। একদম। ও মনে করেন যে ওই যে পরিবহনের খরচ, রাস্তা তার হয়রানি, হুম। এবং ওই যে দেরিতে ঢাকা শহরে আসা পণ্য পচে যাওয়ার যে প্রবণতা ছিল অনেকটা হ্রাস পাইছে। তো এই কারণে মানুষজনের কাছে আবার শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। শুধু একটা কারণেই প্রবলেম হয়েছে, সেটা যেটা আমরাও দেখেছি, আপনারাও জানেন যে $29 বিলিয়ন একটা হিসাব ছিল আমেরিকা। হুম। এই হুম। টাকাগুলো ওনারা ইনভেস্ট করেছেন বাংলাদেশে রাজনীতি করার জন্য। কারা নিয়েছেন সেটাও চলে এসেছে হুম। বাজারে। হুম। হয়তো একদিন সব সত্য বের হবে। শেখ হাসিনা আমাদের দেশের জন্য যে করেছেন, ভালো কাজ করেছেন, হুম। সেটাও জনগণ অনুধাবন করছে। এখন আবার কেউ কেউ বলছেন, যেমন ফেসবুক বাংলাদেশে, সোশ্যাল মিডিয়াতে অনেক নারীরাই কিন্তু এখন স্ট্যাটাস দিচ্ছেন, যারা ওই অনেকেই ছিলেন যারা ওই যে জুলাই পক্ষে, তারাও স্ট্যাটাস দিচ্ছেন যে এক শেখের বেটি যদি লক্ষ লক্ষ নারীদের ইজ্জত রক্ষা করতে পারে, হুম। তাহলে একজন পুরুষ কেন পারে না একটা নারীর ইজ্জত রক্ষা করতে? এই কথাটা লিখছেন মানে এখন নারীরাই এখন। এই মানে ব্যঙ্গাত্মক ভাবে মনের খুব প্রকাশ করছেন অনেক। হুম। কারণ এখন যেমন আপনার বাংলাদেশে যেভাবে আপনার নারী দর্শন, মানে আপনার চাঁদাবাজি, এগুলা কিন্তু মানে হঠাৎ হচ্ছে না, হুম। প্রতিদিনই এক একটা চিত্র আমাদের চোখের সামনে পড়ে। সামনে উঠে আসছে। এই আচ্ছা। অবস্থা বাংলাদেশ। আচ্ছা। বেশ, মানে আমি বুঝতে পারছি, মানে আপনার কথা শুনে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আপনি যে দূর থেকে হচ্ছেন করেসপন্ডেন্ট হিসাবে,
মানে এটা কার্যত বোঝা যাচ্ছে। আমি প্রত্যাশা করব যে আপনি আরো অনেক কিছু তথ্য পরবর্তীকালে আমাদের তুলে দেবেন। আপনাদের যে প্রোগ্রামটি হবে সেটা আমরা কভার করব ডেফিনেটলি। তো এতক্ষণ ধরে এই বেঙ্গল লিবার্টি চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব যে প্রচুর মানুষের কাছে আপনাদের এই তথ্য যাতে পৌঁছে যায়, সেই চেষ্টা আমি আপ্রাণ করছি। আরেকটা আপনার কাছে অনুরোধ থাকলো, যদি সম্ভব হয়, শেখ হাসিনা তাকে সাধারণ মানুষ সরাসরি দেখতে চান, ফলে আমি আপনার কাছে অনুরোধ করব যদি কোনোভাবে তাকে যদি বেঙ্গল লিবার্টিতে আনা যায়, সেই চেষ্টা যদি প্রয়াস যদি আপনারা একটু চালান, তাহলে তার মুখ থেকেও গোটা বিশ্বের মানুষ শুনবেন যে বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি কি এবং তিনি কি করতে চেয়েছিলেন আর বাংলাদেশ কি দেখলো অবশেষে এই ইউনূস সরকারের আমলে। সেই প্রত্যাশা আপনার কাছে অনুরোধ করছি, যদি সম্ভব হয় এটা অবশ্যই দেখবেন। বেঙ্গল লিবার্টির প্রত্যেক দর্শকদের হয়ে আমি এই কথাটা বলছি আপনার কাছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আম্বিয়া সাহেব, অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং বেঙ্গলি বাটি চ্যানেলকে, এবং হ্যাঁ, আপনাদের মেসেজটা অবশ্যই আপনার কাছে চলে যাবে। একদম। হয়তো একদিন আপনি আমাকে নিয়ে অনুষ্ঠান করবেন, সেই প্রত্যাশা রাখি। হুম। এবং আপনারা যে বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে হ্যাঁ। বাংলাদেশের পাশে আছেন, হুম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের এই চ্যানেল বাংলা পার্টি পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। খুব ভালো থাকবেন। আর আবার আরেকদের সাথে থাকবো এই প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। আর এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।